গোবিন্দ যে নির্দোষ সুন্দরী তাহা নহে, অনেকের সঙ্গে তুলনায় তাহার মুখাবয়ব অপেক্ষাকৃত অপ্রশংসনীয় বোধ হয়। অথচ আমার বোধ হয় এমন সুন্দরী কখনো দেখি নাই। বোধ হয় যেন কুন্দ নন্দিনীতে পৃথিবী ছাড়া কিছু আছে, রক্ত মাংসের যেন গঠন নয়। আমি একটু শুচ্ছি, তুমি পড়ো কেমন? কোথায় যাচ্ছ? তুমি এখানে শো আমার বিছানা। তা হয় না ভাই, এই বিছানা তোমার আর মহেন বাবুর, এতে আমার অধিকার নেই। আমি নিচেই ঠিক আছি। না না, তা হবে না, তোমাকে আমার কাছে এখানে শুতে হবে। এই নাও, এই নাও, এটা আমার বালিশ, এতে মাথা দিয়ে শো। কোনো কথা না, শুয়ে পড়ো। তুমি পড়ো। হুম হুম। ওই মুখের উপর থেকে চুলটা সরিয়ে দাও তো। ও আমি পারবো না বাপু, ঘুম ভেঙে যাবে, তুমি সরিয়ে দাও না। এ কিন্তু ভারী অন্যায়। অন্যায় তো বটেই, কিন্তু চুরিও করলাম অথচ চোরাই মাল ঘরে হলো না, এতে তো আমার ইহকাল পরকাল দুই গেল। তার থেকে বরং আমি আপনার একটা ছবি তুলে নিই, তারপর যা দণ্ড দেবার আমাকে দিন, আমি মাথা পেতে নেব। হ্যাঁ ভাই, তাই ভালো। আগে আমার স্বামী তোমার একটা ছবি তুলে নিক, তারপর তোমার যা ইচ্ছে হয় শাস্তি দিও। না না, আমি আর খেলবো না। ভাই বালি, উনি জুয়া চুরি করছে। সে তো ভাই তোমার স্বামীর স্বভাব, চুরি করে পেতে উনি খুব ভালোবাসেন। কেন মনে নেই চুরি করে আমার ছবি তুলতে গিয়ে কেমন ধরা পড়ে গিয়েছিলেন? বাবা, কত কষ্ট করে তোমার ছবি তুলেছিল, তুমি ভুলোনি তো? এই যা, আমি একদম ভুলে গেছি। পিসিমাকে বলেছিলাম রামায়ণ পড়ে শোনাবো, আমি চাই। সব সময় তো তোমার কাজ থাকে বৌঠান, একটু আমাদের সঙ্গে বুঝতে পারো না? আর তাছাড়া দাস দাসীদের বসিয়ে রেখে তুমি বা এত কাজ করো কেন? ওদের কাজ করতে না দিয়ে তুমি সবকিছু মাটি করবে। নিজে কাজ না করে মাটি হওয়াচ্ছে সে বরং ভালো। যাও, তুমি তৈরি হয়ে নাও, তোমার কলেজে যাবার সময় হয়ে গেল। না, আজকে আর ভালো লাগছে না। তার থেকে বরং দুপুরে আমরা সবাই মিলে আবার তাস খেলি। না, তা হবে না। গাড়ি তৈরি আছে, তুমি তৈরি হয়ে নাও। সে কি, আমি তো গাড়িকে আসতে বারণ করে দিয়েছিলাম।
গাড়িকে আমি আসতে বলেছি। না, তৈরি হয়ে নাও, আমি রান্নাঘরে গিয়ে দেখছি তোমার খাবার তৈরি হলো কিনা। জানো ভুটান, তোমার না রাজপুতের ঘরে জন্মানো উচিত ছিল। ঠিক বুঝতে পারলাম না, রাজপুতের ঘরে কেন? যুদ্ধের সময় ওরা যেরকম নিকট আত্মীয়কে বর্ম পরিয়ে দেয়। সে তুমি যাই বলো, পড়া ফাঁকি দেওয়া চলবে না। সারা দিন তোমাকে নিজের কাজ করতে হবে, সন্ধেবেলায় একটু আধটু আমোদ প্রমোদের সময় নিতে পারো। আগে রান্না না হলে সেই অছিলায় কলেজ কামাই করতুম, আজকাল তো তারও জো নেই। রান্না করেই খবর পাঠাও যে খেতে এসো, আর খাওয়া শেষ হলেই বলো গাড়ি তৈরি। আগে পড়ায় অনেক ফাঁকি দিয়েছো, এখন ফাঁকি দেওয়া চলবে না। ডাক্তারি পরীক্ষা তোমায় পাশ করতেই হবে, নইলে পরে আমাদের অসুখ বিসুখ করলে কে চিকিৎসা করবে? কেন, আমি ছাড়া কি আর কোনো ডাক্তার নেই যে তোমাদের চিকিৎসা করার জন্য আমাকে কষ্ট করে ডাক্তারি পাশ করতে হবে? আরেকজন অবশ্য আছে। ভাই বালি, তুমি বড়ই কঠিন। উনি যখন কলেজে যেতে চাইছেন না, তখন নাই বা গেলেন। আমি যে তোমার চোখের বালি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো কেন এই নামে সই পাতিয়েছিলাম। তোমাকে কলেজে যেতেই হবে, আর আমি যতদিন এই বাড়িতে আছি তোমার কোনো ফাঁকি দেওয়া চলবে না। আরে আমার একটা শার্ট, কি মুশকিল। তুমি একটা জিনিস ঠিক করে গুছিয়ে রাখতে পারো না? আচ্ছা, রোজ রোজ যদি আমার জামা কাপড় খুঁজতে আর বই খুঁজতে সময় পেরিয়ে যায়, আমি কলেজে যাবো কখন? কাজের সময় একটা জিনিস ঠিক করে পাওয়া যায় না। কতবার বলেছি যে আমার সবগুলো শার্ট একসঙ্গে ধোয়া বাড়িতে দেবে না দেবে না দেবে না, কে শোনে কার কথা? চুনি, তোমাকে আমি কতবার বলেছি যে থোপা বাড়ি থেকে জামা কাপড়গুলো এলে সেগুলোকে দেখে তারপর গুছিয়ে রাখবে? একটাও বোতাম নেই, দেখো। ভাই বালি, সুচিতটা দাও, আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। বিহারীবাবু এই চিঠিটা দিয়েছেন। মহেন্দা, অনেকদিন মায়ের হাতের রান্না খাই নাই। কাল রবিবার, তাই ভাবিতেছি দুপুরের আহার তোমাদের বাড়িতেই সারিয়া আসিব। ইতি তোমাদের বিহারী। ভাই বিহারী, আমার বিশেষ কাজ আছে। একবার বাড়ির বাইরে যাইতে হইবে, যাইতে হইবে। না আসিলেই ভালো হয়। মহিন্দা। ভৃগু, ভৃগু,
এই চিঠিটা এক্ষুনি বিহারী বাবুর বাড়ি থেকে বিহারী বাবুকে দিয়ে আয়। এতক্ষণে বাবা একটা দান জিতলাম। উফ, মাথাটা আবার খুব ধরে গেল। আপনি শুয়ে থাকুন, আমি অডিকুলার এনে দিচ্ছি, আরাম বোধ করবেন। না না, তার কোনো দরকার নেই। না না, আমি আছি। মহিন্দার কি মাথা ধরলো নাকি? এই নাও তো ভাই, মহিম বাবুর মাথায় এটা লাগিয়ে দাও। কি দরকার ছিল? আমার তো এমনিই সেরে যেত, একটুই তো। আচ্ছা, তা তুমি দাও, আমি দেখে দিচ্ছি, তুমি শোন। মহিম বাবু, আরাম বোধ হচ্ছে কি? উঠান, এত সেবা যত্ন করলে রোগ তো সারবেই না, বরং বেড়ে যাবে। আমরা কি করে জানবো বলুন? আমরা মূর্খ মেয়ে মানুষ। আপনাদের ডাক্তারি শাস্ত্রে এটা লেখা আছে নাকি? হ্যাঁ, তাই তো। আজই হঠাৎ আমার মাথাটা কিরকম ব্যথায় টন টন করছে। আমার তো পোড়া কপাল, আমার ভাগ্যে তো এত সেবা যত্ন নেই। মহিন্দার কপালটা কিন্তু খাসা। চলো ভাই চোখের বালি, আমরা এখান থেকে যাই। বন্ধুর চিকিৎসা বন্ধুই করুন। ঠিক বলেছেন বৌঠান, বন্ধুর চিকিৎসা বন্ধুই করবে। মাথা ধরাটা আমি সঙ্গে করে এনেছিলাম, আবার আমি সেটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওডিকোলোনের আর বেশি বাজে খরচা করবেন না। ও হ্যাঁ, আর একটা কথা বৌঠান, চিকিৎসা করে রোগ সারানোর চাইতে রোগ না হতে দেওয়াই বোধহয় বেশি ভালো। চলি। আর দূরে থাকলে চলবে না। যেমন করেই হোক ওদের মাঝখানে আমাকে জায়গা করে নিতেই হবে। ওরা কেউই হয়তো আমাকে চাইবে না, তবু ওদের মাঝখানে আমাকে যেতেই হবে। ফুলমণি নাপিতানির বাস প্রফুল্লর বাড়ির নিকট। প্রফুল্ল সুন্দরী যুবতী, রাত্রে একা বাস করে, তাহাতে ভয়ও আছে। প্রফুল্ল তাই ফুলমণিকে রাত্রে তাহার নিকট থাকিতে অনুরোধ করিল। ফুলমণিও সহজেই রাজি হইল। সেই অবধি প্রফুল্লর বাড়িতে ফুলমণি প্রতিদিন রাত্রে আসিয়া শোয়। ফুলমণি প্রফুল্লর অপেক্ষা 10 বছরের বড়, দেখিতে শুনিতে মন্দ নয়। এই একে ইতর জাতের মেয়ে, তাতে বাল্য বিধবা, চরিত্রটা বড় সে খাঁটি রাখিতে পারে নাই। বৌঠান, বৌঠান, এই ছেলেটিকে তার মা খানিকটা মাটি করেছে, তার বন্ধুও খানিকটা মাটি করেছে, আর এখন মাটি করছে তার স্ত্রী। এই ভিড়ে দয়া করে আপনি আর যুক্ত হবেন না, বরং এই ছেলেটিকে নতুন কোনো পথ দেখান। তার মানে? মানে বৌঠানকে আমাকে মাটি করার কথা বলছিলাম। এই বাড়িতে আমাকে তো কেউ পৌঁছেই না।
মাটি হতে চাইলেই কি আর মাটি হওয়া যায় ভাই বিহারী? দরখাস্ত পেশ করলেই তো তা মঞ্জুর হয় না ভাইয়া। মাটি হওয়ার জন্য ক্ষমতা চাই বিহারী বাবু। আপনার হাতের গুণেও তো আমি খানিকটা মাটি হতে পারি। আমাকে একটু প্রশ্রয় দিয়ে দেখুন না। তোমরা যে কি হেয়ালি করে কথা কও না, আমি কিছুই বুঝতে পারি না। তোমার এই দেওরটি মাটি করার ভার তুমি নাও না চোখের বালি। তোমার এই দেওরটি আমাকে উপলক্ষ করে তোমার কাছ থেকে কিছু আদরের ভিক্ষে চাইছে, কিছু দাও না ভাই। ও, এই আমার বেলায় অন্যের উপর দায়িত্ব দেওয়া, আর মহিদার বেলায় একেবারে নগদানগদি। না ভাই বিহারী, তোমার এই মহিন্দা কোনো কারবারের মধ্যে নেই। আমার হাতে যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট। কি জানো তো মহিদা, কারবার করতে না চাইলে কি হবে? যার ভাগ্যে ওই কারবারটা লেখা থাকে না, কারবারের ঢেউ বাইরে থেকে এসে লাগে। আপনার তো হাতে কোনো কারবার নেই বিহারী বাবু, তবে আপনার ঢেউটা কোন দিক থেকে আসছে সেটা আপনি বুঝতে পারছেন কি? আপনি কিছু চিন্তা করবেন না বিহারী বাবু, আমি আপনার চোখের বালিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বলো তো, সবাইকে তাড়িয়ে ছাড়লে, এবার শান্তি হয়েছে? মহিদা, নিজের সর্বনাশ করছো করো, সেটাই তোমার উদ্দেশ্য। কিন্তু তাই বলে একটা সহজ সরল সতীসাধ্যী মেয়ে যে তোমার উপর বিশ্বাস করে আছে, তোমার উপর আশ্রয় করে আছে, তার সর্বনাশ করো না মহিদা। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি মহিদা, তুমি ভুলেও তার সর্বনাশ করো না। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। হেয়ালি ছেড়ে স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাইছো। বিনোদ বৌঠান তোমাকে অধর্মের দিকে ঠেলে দিচ্ছে, আর তুমি বোকার মতো সেদিকে পা বাড়াচ্ছ। এটা কি বুঝতে পারছো না? মিথ্যা কথা, তোমার ধারণা ভুল বিহারী। একটা ভদ্রলোকের মেয়েকে তুমি যদি এরকম অন্যায় সন্দেহের চোখে দেখো, তাহলে এই বাড়ির অন্দরমহলে তোমার আর ঢোকা উচিত নয়।